আসসালামু আলাইকুম। প্লেয়িং ছাড়া যদি আপনি একাদশ গঠন করেন কিংবা দল গঠন করেন তার ফলাফল কিন্তু এটাই হবে। সেটাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে। প্রথম ওডিআই যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো তখন সবাই বলেছিল, মিডিয়া কিংবা প্রত্যেক সাধারণ যারা ক্রিকেট সম্পর্কে টুকিটাকি যাদের জ্ঞান রয়েছে তারাও চেয়েছিল যে একটা লেফট অর্থোডক্স বোলার যদি বাংলাদেশের এই দলে থাকতো তাহলে একটা বোলিং এর ক্ষেত্রে একটা ভালো বেনিফিট পেত বাংলাদেশ দল। সেখানে বাংলাদেশ একটা এক্সট্রা বোলার নিয়ে খেলার মতো সাহস করতে পারেন নাই কোচ ক্যাপ্টেন, যার ফল দ্বিতীয় ওডিআই হার। এমনকি এই হারের ফলে সিরিজ হার। বাংলাদেশ ক্রিকেটে আসলে কখন কি হয়, কোন সময় কোন ডিসিশন আসে, কি ক্যাপ্টেন কি কোচ কার মাথায় কি বুদ্ধি আসে, কোন সময় এটা আসলে বোঝা বড় মুশকিল। সেই মুশকিলটা আরো ঘনীভূত হয় যখন আপনি অতিরিক্ত বুঝদারি করতে যাবেন। ঠিক তেমনই হয়েছে সেকেন্ড ওডিআই। ফার্স্ট ওডিআই থেকে আমরা শিক্ষা নিলাম কি? ফার্স্ট ওডিআই থেকে আমরা শিক্ষা কিছুই নিতে পারি নাই। শুধুমাত্র আমরা ফার্স্ট ওডিআই এর মধ্যে সেকেন্ড ওডিআই এর সেম টু সেম রেজাল্ট করলাম। সেক্ষেত্রে বলতে হবে যে ফার্স্ট ওডিআই তে সেকেন্ড ওডিআই আমরা আরো ব্যর্থতার পরিচয় দিয়েছি, আমরা আবারও বেশি। শুধুমাত্র অভিজ্ঞতা, মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুইটা একই নাম। অভিজ্ঞতা মাহমুদুল্লাহ রিয়াদ, মানে মাহমুদুল্লাহ রিয়াদ যদি এই মুহূর্তে যদি এই দুই ওডিআই এ যদি সে তার পেটে যদি কথা না বলতো, তিনি যদি ফ্লপ হতেন তাহলে দেখতেন যে টোটাল দোষ এসে পড়ে যেত মাহমুদুল্লাহ রিয়াদের উপর, যে মাহমুদুল্লাহ রিয়াদের কারণে দল হেরেছে। অভিজ্ঞতা সম্পন্ন মাহমুদুল্লাহ রিয়াদ এই সময় এসে কি করলেন? কিন্তু দুইটা ম্যাচেই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তার জায়গা থেকে দলকে একটু উপরে নিয়ে যেতে চেয়েছেন কিংবা তার সেরাটা দিয়েছেন। কিন্তু আমাদের বাকি যত তথাকথিত যারা ব্যাটাররা রয়েছেন তাদের অবস্থা কি? তানজিদ হাসান তামিম সম্ভাবনাময় প্লেয়ার্স, দুইটা ম্যাচেই তিনি দুর্দান্ত ভালো খেলেছেন। দুইটা ম্যাচেই তার ব্যাটিং ক্যাপাসিটি ছিল হাই। দুইটা ম্যাচেই কিন্তু আউটের ধরনও ছিল একই। তো এখানে আসলে বলার কিছুই নাই, একদম সেম টু সেম রেজাল্ট তার কাছ থেকে পাওয়া গেল। সৌম্য সরকার যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন গ্লোবাল সুপার লিগে, সেখান থেকে তার উপর আশা ছিল বেশি এবং রিসেন্টলি তিনি ওডিআইতে পারফরমেন্সও করেছিলেন বেটার, সেখানে তার উপর চা দেওয়ার চা ছিল বেশি, কিন্তু সেখানে তিনিও হতাশ করেছেন ক্রিকেটপ্রেমীদের। অপর এক ব্যক্তি যিনি হচ্ছেন লিটন কুমার দাস, আসন্ন টি-20 সিরিজে তাকে ক্যাপ্টেন দিয়েছে বিসিবি, তবে তার আগে ওডিআইতে পেয়েছেন চান্স। ওডিআইতে দুইটা ম্যাচও খেলে ফেলেছেন। তার পূর্বে কিন্তু ওডিআইতে তিনি ছিলেন দলেই ছিলেন না। মূলত বলা যায় যে এক প্রকার জোর করেই ওডিআই দল থেকে লিটন কুমার দাসকে রিসেন্টলি বাদ দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে লিটন কুমার দাস আবার চলে আসলেন মুশফিকুর রহিমের অনুপস্থিতি, নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতির কারণে লিটন কুমার দাস চলে আসলেন। এসে তিনি যথারীতি দেখালেন যে তিনি আসলে এখনো অপরিপক্ক। সেই লিটন কুমার দাসকে আমরা ক্যাপ্টেন দিয়েছি টি-20-র। আরেকটা জিনিস না বললে নয় যে প্লেইং এক্সে যদি আপনি ভুল হয় তাহলে সেটার মাসুল কিন্তু দল দিতে হয়। সেই ভুলটা হচ্ছে গিয়ে তাসকিন আহমেদকে নিয়ে। আমরা রিসেন্টলি ওডিআই সিরিজে আফগানিস্তানের সাথে হেরেছিলাম। সেখানে আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা দেখেছিলাম তাসকিন আহমেদকে রেস্ট দেওয়া হয়েছিল। সেখানে তাসকিন আহমেদকে রেস্ট দেওয়ার ফলে আমরা ম্যাচ হারি, সিরিজ শেষ পর্যন্ত হারে। ঠিক তেমনি আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজের সাথে মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যেখানে সিরিজ বাঁচানোর ম্যাচ, সেই ম্যাচে আমরা কি করলাম? তাসকিন আহমেদকে আমরা এখানেও বসিয়ে দিলাম। তাসকিনকে যদি এতই রেস্ট দিতে হয় তাহলে আমরা টেস্ট দুইটা জায়গায় একটা খেলালাম না কেন তাসকিনকে দিয়ে, বা ফার্স্ট ওডিআইকে তাসকিনকে বসিয়ে রাখলাম না কেন? আমরা সেখানে কিছুই করলাম না। আমরা কি করলাম? যে একটা ইম্পর্টেন্ট ম্যাচ, যে ইম্পর্টেন্ট ম্যাচের উপর নির্ভর করছে সিরিজ, সেই ইম্পর্টেন্ট ম্যাচে এসে আমরা তাসকিনকে বসিয়ে রাখলাম, শরীফুলকে আমরা ইন করালাম। হ্যাঁ, তাসকিনের রিপ্লেস আছে, তাসকিনের জায়গায় শরীফুল, তানজিম সাকিবরা রয়েছে, কিন্তু তাসকিনই সেটা হারে টের পেয়েছে দল। আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা কম ব্যাটার নিয়ে খেলতে পছন্দ করি না। আমরা সবসময় লম্বা ব্যাটিং লাইন আপ নেই, কিন্তু লম্বা ব্যাটিং লাইন আপের ফলাফল কি? আমরা তো 300ই করতে পারলাম না। সেখানে আমরা বারবার ফার্স্ট ওডিআই ম্যাচের পর বলা হয়েছিল যে একটা লেফট দিতে, সেক্ষেত্রে নাসুম আহমেদকে খুবই জোর দাবি জানাচ্ছিল সবাই, বা নাসুম আহমেদ যদি এখানে থাকতেন, একটা এক্সট্রা বোলার থাকলে কিন্তু ভালো একটা বোলিং করতে পারতেন, বা এই কন্ডিশনের জন্য নাসুম আহমেদ পারফেক্ট হতেন। আমরা ওয়েস্ট ইন্ডিজে গুদেকেশ মতির ক্ষেত্রে দেখেছি, গুদেকেশ মতি গতকালকে কি দুর্দান্ত বোলিং করেছেন। গুদেকেশ মতি বাংলাদেশের মূলত রানের চাকার একদম অচল করে রেখেছিলেন। সেই গুদেকেশ মতিরা যদি পারফর্ম করতে পারে তাহলে নাসুম আহমেদ কেন পারফর্ম করতে পারে না বা পারবে না? সেই ভরসাটা আসলে ক্যাপ্টেন কোচের নিয়ে রাখতে হবে তার উপর। তাই বলতেই পারেন যে টোটালি প্লেইং এক্সাই এর গেম পরিকল্পনায় বাংলাদেশ ব্যর্থ। যদি গেম পরিকল্পনায় বাংলাদেশ সফল হতো তাহলে এমন হতো না।